তো কনস্টিটিউশনাল প্রেসক্রিপশনের বইগুলো আপনাদের বললাম, আরেকবার রিক্যাপ করিয়ে দিই কারণ রেকর্ডিং করা হয়নি। হ্যাঁ, বইগুলোর মধ্যে প্রথম বই হচ্ছে কেন্টের পরে আমি আপনাদের বললাম টাইলার, তারপর আমি বললাম বিজলকাসের বই এসেন্স অফ দ্য ম্যাথমেটিকা, তারপর আমি ফিলিপ বেরির কথা বললাম, তারপর বললাম ক্যাথরিন কুলটারের কথা। বাংলা বইয়ের মধ্যে বিজয় কুমার বসুর মানসিক রোগ লক্ষণে ম্যাথমেটিকার কথা বলেছি। আর তার সাথে সাথেই আমি বললাম রাধারমণ বিশ্বাসের বইয়ের কথা, যে রাধারমণ বিশ্বাসের দুটো বই, দুটোই অনবদ্য বই। আপনারা এখানে খুব ভালো হেল্প পাবেন কনস্টিটিউশনের আগে পৌঁছানোর জন্য, গাইডেন্স পাবেন। এবার মূল লেকচারে ফিরে আসি। যেটা বলছিলাম যে আপনি মায়াজমেটিক অ্যানালিসিস করার কথা আমি আগের দিনেও বলছিলাম আপনাদের, যখনই লেকচার দিই বলি যে ড্রাগের মায়াজম নিয়ে খুব একটা ঘাবড়াবেন না। যখন মায়াজম সম্পর্কে আপনার খুব স্বচ্ছ ধারণা হয়ে যাবে, আপনি সিমটম অ্যানালিসিস করলেই বুঝতে পারবেন কোন ড্রাগের কোন মায়াজম কভার করছে। তাও প্রথম দিকে আপনাদের একটু অসুবিধা হবে, তো সেই কারণে আপনারা বড় বইগুলো দেখতে পারেন। এছাড়াও একটা বই বাজারে পাওয়া যায়, খুবই স্ট্যান্ডার্ড লেখা, সেটা হচ্ছে ভঞ্জর কনস্টিটিউশন। তো ভঞ্জর কনস্টিটিউশন বলে যে বইটা আছে, এটা যদি আপনারা পড়েন একটা গাইডলাইন পাবেন যে কোনটা কোন মায়াজম কভার করছে। পরবর্তী সময় দেখবেন যে মোটামুটি মায়াজমগুলো আপনি বুঝতে পারছেন এই মায়াজমের লেকচারগুলো রিপিটেডলি শোনার পর, যে কোন ড্রাগ কীরকম সিমটম প্রডিউস করছে, তাহলে কীরকম মায়াজম হতে পারে। এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে আপনি কেস টেকিং করার পর যখন আপনি একটা ড্রাগে পৌঁছাতে যাবেন, তখন কতগুলো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। যে আপনার কাছে রুগী যে এলো, সেই রুগী কী কষ্ট নিয়ে এলো, তিনি কি কি কষ্টের কথা বললেন, তার চারিত্রিক বিশেষত্বগুলোকে আপনি আপনার লেকচারের মধ্যে, আপনার প্রেসক্রিপশনের মধ্যে ফুটিয়ে তুলে আপনি একটা ড্রাগে পৌঁছাচ্ছেন। এই ড্রাগে পৌঁছানোটাই হচ্ছে কাজ, প্রেসক্রিপশনের প্যাটার্ন। তো সেখানে সেই ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে, তার বংশগত ইতিহাস, তার আজ অবধি বিভিন্ন অসুখে ভোগার ইতিহাস, পরপর ইতিহাস আপনাকে সাজেস্ট করবে তার মধ্যে কোন কোন মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডগুলো প্রমিনেন্ট, এবং আপনি যে ড্রাগটা দিতে চাইছেন তার চলার গতিও এরকম কিনা, সে এই মায়াজমগুলোকে কভার করে কিনা। এক্সাম্পলসে আসে, নাহলে পরিষ্কার হয় না বক্তব্য। মনে করুন খুব পপুলার ড্রাগ, খুব ফেভারিট ড্রাগ আমাদের ক্যালকেরিয়া কার্ব, সবাই পড়েছেন, খুব প্রচুর ইউজ হয়। তো ক্যালকেরিয়া কার্ব একটা ড্রাগ, যে ড্রাগ একটা ট্রাইমায়াজমেটিক ড্রাগ, হ্যানিম্যানিয়ার সময়কার অ্যান্টিসোরিক ড্রাগ। পরবর্তী সময়ে আমরা দেখেছি এর মধ্যে অ্যান্টিসাইকোটিক প্রপার্টি আছে, এর মধ্যে সিফিলিটিক প্রপার্টি কম হলেও আছে, এর মধ্যে টিউবারকুলার রেঞ্জ প্রচুর। কী দিয়ে বোঝা গেল না, ক্যালকেরিয়া কার্বের ঠান্ডা লাগার প্রবণতা, ক্যালকেরিয়া কার্বের সর্দি কাশি গ্ল্যান্ডুলার প্রেজেন্টেশনের প্রবণতা আপনাকে বুঝিয়ে দেবে যে এই টিউবারকুলার মায়াজমকে কভার করে। সাইকোসিস বুঝছেন কী করে না, ক্যালকেরিয়া কার্বের মোটা গঠন, ক্যালকেরিয়া কার্বের ঘাম, ক্যালকেরিয়া কার্বের বিভিন্ন সময় বিভিন্ন জায়গার বিভিন্ন রকম গ্রোথ, বিভিন্ন রকম টিউমার হওয়ার প্রবণতা, আঁচিল হওয়ার প্রবণতা, ওভারগ্রোথের প্রেজেন্টেশন, জেনিটিউরিনারি অর্গানসের ওপর তার গণ্ডগোল, থাইরয়েড গ্ল্যান্ডের ওপর তার প্রভাব আপনার রুগীকে এই ধরনের ডিজিজগুলো হতে সাহায্য করে। বোন এবং বোন সংক্রান্ত ঘটনা, ডিফর্মিটিসের ঘটনাগুলো তৈরি করতে হেল্প করে। বিভিন্ন জায়গায় অ্যাবনর্মাল ফর্মেশন, বিভিন্ন জায়গায় অ্যাবনর্মাল ক্যালসিফিকেশনের প্রেজেন্টেশন, বিভিন্ন জায়গায় ক্যালসিফিকেশন করে ফেলা, ওভারগ্রোথের টেন্ডেন্সিস, টিউমার ডেভেলপ করা, এগুলো ক্যালকেরিয়া কার্বের মধ্যে আমরা পাই। তো কাজেই আমরা বুঝতে পারি ক্যালকেরিয়া কার্বের মধ্যে সাইকোটিক প্রপার্টি প্রমিনেন্ট। ক্যালকেরিয়া কার্বের ডিসচার্জের ক্যারেক্টারের মধ্যে যদি যান, দেখবেন ক্যালকেরিয়া কার্বের ডিসচার্জ খুব অ্যাগ্রিড হয় না, ব্ল্যান্ড টাইপের ডিসচার্জ হয়। এখানে হেমারেজিক প্রেজেন্টেশন খুব একটা থাকে না, অফেন্সিভনেস খুব একটা থাকে না। ক্যালকেরিয়া কার্বের মধ্যে ক্যাকেকটিক চেঞ্জ আমরা খুব একটা পাই না। এর মধ্যে সিভিলিটিক প্রপার্টি খুব কম, নেই বলবো না, আছে। বোন এবং বনি প্রেজেন্টেশন, ব্লাডের ওপর ডিসঅর্ডার তৈরি করে। সাইকোটিক প্রেজেন্টেশনের জন্য এরা অ্যানিমিক হয় বরাবরই। এদের একটা ওবিসিটির প্রেজেন্টেশন থাকে, সেটাও সাইকোসিসের জন্য। বাকি তো যা প্রেজেন্টেশন আছে সবই শরিক প্রেজেন্টেশন। তো ক্যালকেরিয়া কার্ব যে একটা ট্রাইমায়াজমেটিক ড্রাগ, এটা আপনি বুঝলেন। ছোটোবেলা থেকে যে ইতিহাস ক্যালকেরিয়া কার্বের আপনি পড়েছেন, সেই ক্যালকেরিয়া কার্বের ইতিহাসকে সামনে রেখে আপনার রুগীর সাথে বিবেচনা করে করে এগোতে হবে যে আপনার এই রুগীটাকে আপনি যে বয়সে পেয়েছেন
সেই বয়সে ক্যালকেরিয়া কার্ভের প্রেজেন্টেশন কেমন হয় এইটা একটু ভালো করে বোঝার দরকার। তার মানে একটা ড্রাগ ছোটোবেলা থেকে বয়স্ক পর্যন্ত তার যে চলার গতি, তার মায়াজমেটিক প্রেজেন্টেশনের ওপর দাঁড়িয়ে যেভাবে চলে, সেই চলাচলটাকে আপনাকে বুঝতে হবে যে এই চলাচল, এই গতিতে আমার ড্রাগ চলেছে। তাহলে এই ক্যালকেরিয়া কার্ভ তার গতিতে চলছে। তাহলে প্রথম ক্যালকেরিয়া কার্ভের গতির কথা বলি। আপনাদের সবার পরিচিত ড্রাগ, আশা করি বুঝতে অসুবিধা হবে না। গতি বা রিদিমটা বোঝার চেষ্টা করুন। তাহলে একটা টিউবারকুলার ব্যাকগ্রাউন্ডের ড্রাগ, একটা সাইকোটিক ব্যাকগ্রাউন্ডের ড্রাগ ছোটোবেলা থেকে কি সমস্যা না, একদম ছোটোবেলা থেকে তার হাঁটা চলার অসুবিধে, অনেক দেরিতে হাঁটা শিখলো, অনেক দেরিতে কথা বলা শিখলো, এগুলো হচ্ছে তার পাস্ট হিস্ট্রি। দাঁত উঠলো দেরিতে, খাওয়া দাওয়া হজম হয় না, চিবিয়ে সে খায় না, দাঁত তার ওঠে না, তাকে দীর্ঘদিন ধরে গুলে গুলে খাওয়াতে হলো, খেলে পারেই সে বমি করতো, বমিতে তার টক টক গন্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি অন্য ড্রাগের সাথে তুলনা করবেন, যেমন এর মধ্যে প্রতিদ্বন্দ্বী ড্রাগ ইথোজাসাইনাপিয়াম। এই পার্টগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রতিদ্বন্দ্বী ড্রাগ কখন আসে। তাহলে এই ক্যালকেরিয়া কার্ভের টক টক বমি, টক টক পায়খানা, পেচ্ছাপ তার ঘন ঘন পেচ্ছাপ, প্রচুর তার ঘাম, শুলে পারে মাথার বালিশ ভিজে যায়, ঘামে খুব গন্ধ, টক টক গন্ধ। তো এই প্রসঙ্গত অনেক ড্রাগ রিলেশনে চলে আসবে। আমি কনস্টিটিউশনাল গতিতে চলবো, রিলেশন পরে আলোচনা করব। তাহলে এই ক্যালকেরিয়া কার্ভের বাচ্চা ছোটোবেলায় ঘাম হচ্ছে, চট করে ঠান্ডা লেগে যাচ্ছে, গ্ল্যান্ডগুলো ফুলে যাচ্ছে, টনসিলাইটিসের প্রবণতা, কানের মধ্যে ঠান্ডা লাগার প্রবণতা, কানের দিয়ে জল পড়ার প্রবণতা, মাঝে মাঝেই ঠান্ডা লেগে যাচ্ছে, খুসখুস করে কাশি, কাশতে কাশতে সর্দি, ফ্যারিঞ্জাইটিসের প্রবণতা, আলজিভ বড় হয়ে যাচ্ছে, একটু লালাও পড়তে পারে। ক্যালকেরিয়া কার্ভের রোগী খেতে ভালোবাসে, মাছ মাংস ডিম সবই খায়। আপনারা জানেন ডিম খাওয়ার প্রতি একটা সাংঘাতিক টান আছে। তো ক্যালকেরিয়া কার্ভ ডিম খেতে খুব ভালোবাসে, মাছ মাংস ডিম ও সবই খায়, খেয়ে হজমও করতে পারে ভালো, ও বডির ওয়েট বা গ্রোথও খুব ভালো। এর চলাফেরা করতে একটু দেরি হয়, কথা বলতে দেরি হয়, কিন্তু এর বুদ্ধির কোনো জড়তা থাকে না, বেশ বুদ্ধিমান, সবই ভালো বোঝে, বরঞ্চ কম রেসপন্স দেয়। ক্যালকেরিয়া কার্ভের যে রেসপন্সিভনেস, ক্যালকেরিয়া কার্ভ যদি আপনি জানেন, ক্যালকেরিয়া কার্ভের রোগী দেখতে গোলগাল চুপচাপ থাকে বটে, কিন্তু ওর মাথাটা খুব শার্প। ও কিন্তু বোকা বকেশ্বর নয়, যেটা আপনি ব্যারাইটা কার্ভে পড়েছেন। এই হচ্ছে তফাৎ এর সাথে। তাহলে ক্যালকেরিয়া কার্ভের প্রখর বুদ্ধি, ক্যালকেরিয়া কার্ভের বুদ্ধি খুব ভালো, শার্প প্রেজেন্টেশন, কথাবার্তা বুঝে বলে, রেসপন্স কম করে, কিন্তু তার মানে এই নয় যে ও রেসপন্স, ও বুঝে রেসপন্স কম করে, ও বোঝে না তা না, সবই বোঝে। একটু আলসে প্রকৃতির, একদম কুড়ের বাদশা বলতে পারি। তবে যে খাটিয়ে ক্যালকেরিয়া কার্ভ হয় না তা না, সংখ্যায় কম। জেনারেলি ক্যালকেরিয়া কার্ভ একটু কুড়ে, একটু ঠেলে ঠেলে কাজ করাতে হয়। যখন আপনি বাচ্চার ইতিহাস দিচ্ছেন, যখন যে বাচ্চার এইরকম ঠান্ডা লাগার প্রবণতা, আপনি ইতিহাস নিচ্ছেন, মাকে জিজ্ঞাসা করছেন যে এই আপনার বাচ্চাকে একটু ঠেলে ঠেলে পড়াতে, বলছে হ্যাঁ, এই ঠেলে দিয়ে রান্নাঘরে গেলাম, এসে দেখলাম শুয়ে পড়েছে, কিছু বললেই শুয়ে পড়ে, একটু হাঁটলেই বসে পড়ে, একটু গিয়েই বলে কোলে উঠবো, বাজারে গেলেই বলছে রিক্সায় উঠবো, ওলা ছাড়া চলে না, গাড়ি ছাড়া নড়ে না, হাঁটা চলা খেলা ওসব বলতে ওর কিছু নেই। ঠিক আছে, জিমে ভর্তি করে দিই, গিয়ে ঘুমিয়ে পড়ে। ক্যারাটেতে ভর্তি করে দিয়েছি, সবার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পা একটু একটু নাড়ে, বেশ গোলগাল চেহারা, কিন্তু ক্যারাটে প্র্যাকটিস করছে। বুঝতে পারছেন অবস্থা? তো এই হচ্ছে গতি। এবার এহেন বাচ্চার বিভিন্ন রকম অসুবিধাতে আপনি ক্যালকেরিয়া কার্ভ ভাবতে পারেন, তার গতিটা হচ্ছে এইরকম। গতিটা বুঝুন আস্তে আস্তে, রিদিমটা এইটা। তো এই রিদিমে তার চলতে হবে, বংশের ইতিহাসও এর সাথে জুড়ে নেবেন। বলেই দিয়েছি টিউবারকুলার সাইকোটিক, এবার টিউবারকুলারের ইতিহাস সাইকোটিকের ইতিহাস যোগ করে নেবেন, রিপিটেশন দরকার নেই, আমরা ইতিহাস অলরেডি জেনে গেছি। বংশগত টিউবারকুলার, বংশগত সাইকোটিক প্রমিনেন্ট, এইরকম একটা রোগী। মায়ের প্রেগনেন্সির সময় থাইরয়েডের ইতিহাস থাকবে, মায়ের প্রেগনেন্সির সময় ওভারওয়েটের ইতিহাস থাকবে, অনেক দিন পরে বাচ্চা হয়েছে, পিসিওডির ইতিহাস থাকবে, শুধু একটু জুড়ে নেবেন সাইকোটিক হিস্ট্রি করে। বেশ, এই বাচ্চার হলো, হওয়ার পরে এইবার তার বিছানায় পেচ্ছাপ, তার পায়খানার সমস্যা, 2-4 দিন পায়খানা করে না। ক্যালকেরিয়া কার্ভ পায়খানা না করলেই ভালো থাকে, খাচ্ছে দাচ্ছে দিব্যি আছে, পায়খানা করার দরকার কী আছে? তার জন্য যে খিদে কমে যাচ্ছে তা নয়, শুধু দিব্যি খাচ্ছে।
তো পেশেন্টের বাড়ির লোক বলছে আরে খাওয়াচ্ছে তো ভালোই, কিন্তু পায়খানা করছে না কেন, যাচ্ছে কোথায়, আরও কি খাওয়াতে হবে, ওটা যত দিই সবই তো খেয়ে নেয়। ও যে কতটা খেলে সন্তুষ্ট হয় তা বুঝি না। খাওয়ার পরে যদি বলি আরও খাবি, বলে হ্যাঁ খাবো, ঠিক আছে। তো এই হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের অবস্থা। খায় কি, লাইকোপোডিয়ামের মতো নিয়ে নষ্ট করে না। লাইকোপোডিয়ামের বাচ্চা খুব বদমাইশ, নিয়ে নষ্ট করে। ক্যালকেরিয়া কার্ভ যতটা পারবে খেয়ে নেবে, নষ্ট করার গতি টতি ওর নেই। লাইকোপোডিয়াম দেবে না, জিনিস ফেলে দেবে, কিন্তু অন্যকে খেতে দেবে না। এই হচ্ছে লাইকোপোডিয়ামের সাথে কথা। তাহলে ক্যালকেরিয়া কার্ভের বাচ্চার কথা বুঝুন। আমি আগেও অনেকগুলো লেকচার আপনাদের এই গ্রুপে আমাদের অনলাইন ক্লাসে যখন শুধু লেকচার দিত আলোচনা করেছি বাচ্চা নিয়ে। আমি গতিটা বোঝানোর জন্য একটু দরকার হচ্ছে, সেই জন্য বলছি। তো এই বাচ্চা এবার কি, এই বাচ্চা এবার আস্তে আস্তে বড় হচ্ছে। এবার ক্যালকেরিয়া কার্ভের মূল কথা বুঝুন। ক্যালকেরিয়া কার্ভের মূল কথা, একটা টাইলারের কথা, ম্যাডাম টাইলারের কথা না বললেই নয়। উনি বলেছেন ফিয়ার ফিয়ার ফিয়ার। সব জায়গাতেই ওর ভয়, সব জায়গাতেই ওর আতঙ্ক, সব জায়গাতেই ওর গণ্ডগোল, সব সময়তেই আশঙ্কা কিছু একটা হবে। মাথার মধ্যে সবসময় চিন্তা ঘুরছে, সাংঘাতিক টেনশন। যত বয়স বাড়ছে টেনশনও লাফিয়ে লাফিয়ে বাড়ে। আওয়াজ হলেই ধর্মড়িয়ে ওঠে, লোকে চিৎকার চেঁচামেচি করলেই ঘরের মধ্যে ঢুকে পড়ে। যদি বলে ওই জায়গায় ঝামেলা হচ্ছে, সেখান থেকে পালিয়ে আসে, সামনে গিয়ে দাঁড়ায় না, সবসময় লোকের পেছনে দাঁড়ায়। এটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের মানসিকতা। এই যদি নাম ভূমিকা হতো, আওয়াজ হচ্ছে কোথায় রে, দেখি রে, ছুটলো। ক্যালকেরিয়া কার্ভ ওসব ব্যাপার, বাবা ওদিকে আওয়াজ হচ্ছে, এই পাশ দিয়ে চল, ওদিকে আওয়াজ হচ্ছে, ওদিকে যাবো না, ও বারণ করেছে, ওদিকে যেতে নেই, ওদিকে ভয় আছে। ক্যালকেরিয়া কার্ভের রুগীকে যদি আপনি বললেন যে ওখানে জুজু আছে, তাহলে আসে সেদিকে যাবে। সারাদিন দৌড়াচ্ছে, অন্ধকারে যেতে ভয়, বিছানা থেকে পা নামাতে ভয়, এই নিচে নামলেই জুজু ধরবে। রাতেবেলা বাথরুম যাওয়ার সময় আপনাকে ডেকে তুলবে, ভয়। সবসময় তার মধ্যে ভয়, সবসময় তার মধ্যে টেনশন। আর বোধহয় হলো না, আর বোধহয় পারা গেল না, হাতে ঘাম, পায়ে ঘাম, গলদ গরম হয়ে মরছে। ক্যালকেরিয়া কার্ভ সাংঘাতিক, তার মাথায় চিন্তা। ক্যালকেরিয়া কার্ভের যদি বলেন পারফরমেন্স, খুব ভালো পারফরমেন্স নয় ক্যালকেরিয়া কার্ভ। অ্যাংজাইটিতে অনেক কিছু গুলিয়ে ফেলে। এই জায়গায় দাঁড়িয়ে আবার আপনাকে অ্যাংজাইটির ড্রাগের সাথে আলাদা করতে হবে। তো অনেক অ্যাংজাইটির ড্রাগ আছে, যেমন এর তুল্যমূল্য ড্রাগের মধ্যে পাশে পেয়ে যাবেন আর্জেন্টাম নাইট্রিকান, ওর পাশে যায়। তো ক্যালকেরিয়া কার্ভের রুগীর এক্সামিনেশন ফোবিয়া আছে, তাই পরীক্ষার আগেই ওর শরীর খারাপ হয়ে যায়। কোনোবারই দেখবেন না পরীক্ষার আগে ভালো ছিল, ও পরীক্ষার আগেই শরীর খারাপ। নয় জ্বর এসে গেছে, নয় টনসিল ফুলে গেছে, নয় সর্দি কাশি হয়েছে, কখনোই একদম ফিট অবস্থায় পরীক্ষা দিয়েছে বলে মনে পড়ে না। ক্যালকেরিয়া কার্ভের রুগী বড় হচ্ছে আস্তে আস্তে। পারফরমেন্স খুব ভালো না, মিডিওকার বলতে পারেন। একদম হাইলি ট্যালেন্টেড ফসফরাসের মতো 90%, 99% মার্কস ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা খুব কম। নাক্স ফসফরাসে খুব বেশি। নাক্স, ফসফরাস, লাইকোপোডিয়াম, এরা হচ্ছে ওই ক্যাটেগরির লোক যাদের ফার্স্ট ক্লাস ট্র্যাক রেকর্ড বলতে পারেন আপনি, ব্রিলিয়ান্ট। তো এরা কিন্তু মিডিওকার, ক্যালকেরিয়া কার্ভের লোকজন মিডিওকার, কিন্তু এর বিভিন্ন দিকে মনোযোগ। এ বই পড়তে খুব ভালোবাসে, যেখানে অশান্তি নেই সেই সব জিনিসও ভালো। ও বই পড়তে খুব ভালোবাসে, বুকওয়ার্ম টাইপেরও হয়, প্রচুর বই পড়ে, সব রকম বই পড়তে ভালোবাসে। ভূতের ভয় আছে বটে, কিন্তু ভূতের গল্প, ফ্যান্টাসি, বিভিন্ন রকমের রকমারি ফ্যান্টাসির জগতে থাকতেও ভালোবাসে এবং বিশ্বাস করে খুব তাড়াতাড়ি। ক্যালকেরিয়া কার্ভ এই ফ্যান্টাসির জগৎ বিশ্বাস করে। এই ভূত আসবে, দৈত্য আসবে, দানব আসবে থেকে শুরু করে ডোরেমন, পোকেমন সবই ও বিশ্বাস করে ফেলে। এইটা ক্যালকেরিয়া কার্ভের একটা সরলতা বা ফিক্সিসিটিও বলতে পারি। পরবর্তী সময়ে এটা অবসেশন গিয়ে দাঁড়ায়। অবসেশন, ফিক্সেশন যে ব্যাপারগুলো হয়, এটাও ক্যালকেরিয়া কার্ভের মধ্যে আমরা পাই। এই বাচ্চা বড় হচ্ছে আস্তে আস্তে। এই যত বড় হবে তত এর মধ্যে ওই রকমের মেন্টালিটি ডেভেলপ করবে, ওই রকমের পার্সোনালিটি ডেভেলপ করবে। তাহলে ভয় পাও, এটা একটা ক্যালকেরিয়া কার্ভের মূল লক্ষণ। খেয়াল করবেন, আপনার রুগী যদি খুব সাহসী হয়, সে যদি সবসময় ফ্রন্ট লাইনে গিয়ে দাঁড়ায়, সবার সামনে বুক চিতিয়ে দাঁড়ায়, জোর করে কথা বলে, লোককে তার কথা শুনতে বাধ্য করে, তাহলে সে ক্যালকেরিয়া কার্ভ নয়। এই চারিত্রিক গুণগুলো যদি বিচার করেন, তাহলে ক্যালকেরিয়া পালসেটিল আলাদা হয়ে যায়, তাহলে ক্যালকেরিয়া লাইকোপোডিয়ামের সমস্যা নেই। তাহলে ও বরাবর ওর মেজাজ কেমন না, এমনি ঠান্ডা, শান্তশিষ্ট, খুব একটা রাগে না, লোকজন নিয়ে চলতে ভালোবাসে, অ্যাডজাস্টেবল মেন্টালিটি। যতক্ষণ অ্যাডজাস্ট করা যায় ততক্ষণ ক্যালকেরিয়া কার্ভ অ্যাডজাস্ট করে, কিন্তু নিতান্ত যখন আর করা যায় না, তখন গিয়ে গণ্ডগোল করে। তাও সেই গণ্ডগোল নাচভূমিকার মতো হাতাহাতিতে পৌঁছায় না। সবসময় মীমাংসা করার মধ্যে একটা মিডল লাইন অফ
ধরেও চলে, যেখানে গিয়ে ব্যাপারটা আলোচনার মাধ্যমে টেবিলে মিটে যাবে, হাতাহাতির লাইনেও যায় না। তাহলে ক্যালকেরিয়া কাপ হাতাহাতির লাইনে যাচ্ছে না। ক্যালকেরিয়া কাপের ভয় প্রচুর, আশঙ্কা প্রচুর। ও কোনো কাজ করার আগে 10বার ভাবে, এটা করবো ঠিক হবে, ওটা করবো ঠিক হবে। এর একটা সোশ্যাল ফিয়ার আছে যে এই কাজটা করব, লোকে কি বলবে, এই কাজটা করব, ও কি মনে করবে। ও একটু সেন্টিমেন্টাল, ওর মধ্যে ইগো যে নেই বলবো না, তবে ওর ইগোইস্টিক প্রেজেন্টেশন খুব কম। এর অনেক নেচার পালসেটিলার মতো, তবে পালসেটিলার মতো যে লোক প্রচুর পছন্দ করি, লোকের কাছে হুড়মুড় করে মনের কথা খুলে বলি, সবাই বন্ধুবান্ধব, সবাই আত্মীয় স্বজন, এই ব্যাপার কিন্তু ক্যালকেরিয়া কার্ভের নেই। কেয়ারিং প্রেজেন্টেশন ক্যালকেরিয়া কার্ভের খুবই কম। ও যে পছন্দ করে না তা না, পছন্দ করে, বলে আসো, তবে বাবু আমার ঘরে কেউ ঢুকো না, তোমরা সব ছড়িয়ে ছিটিয়ে থাকো, করো, খাও দাও, আমার কোনো আপত্তি নেই, আমি ভাই করতে পারবো না, আমি ঘরের চাবি দিয়ে দিচ্ছি, তোমরা খাও দাও, রান্নাবান্না করো, আমারে খাওয়াও, কোনো আপত্তি নেই। এই জন্য ক্যালকেরিয়া কার্ভের বন্ধুবান্ধব কম। ও হই হুল্লোড় করতে খুব একটা পছন্দ করে না, একটু শান্তিপ্রিয় মানুষ। লিমিটেড বন্ধুবান্ধবের সাথে মিশে, লিমিটেড লোকজনের সাথে ওর চলাফেরা, ওর চলাফেরার বাধা ধরা গণ্ডির মধ্যে চলতে থাকে, রুটিন মাফিক ওয়ার্কের মধ্যেই ও চলে, কিন্তু মনটা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, একটু ভাবুক প্রকৃতি। এই ব্যাপারে সালফার এর একটা প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, তো এই ভাবুক প্রকৃতি, এই ভাবতে ভাবতে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়লো, হয়তো এক পাতা পড়লো, 1 ঘন্টা ঘুমিয়ে পড়লো। কালকে মেমোরি ভালো, বেশ ভালো মনে রাখতে পারে, এর আইডিয়া খুব ভালো, এর সাহিত্যিক জ্ঞান থেকে শুরু করে বিভিন্ন জায়গা খুব ভালো, সাহিত্যিক লাইনে যদিও থাকে ক্যালকেরিয়া কার্ভ ভালো। এর সেন্টিমেন্টাল, লোকজন ডিজায়ার করে, কিন্তু কোম্পানি ডিজায়ারের ব্যাপারটা হচ্ছে লিমিটেড, লোকজনের ধরা বাঁধা গণ্ডির মধ্যে, সহজে কারোর সামনে ও নিজেকে খুলে ধরে না, মেলে ধরতেও ভয় পায়। বিভিন্ন সময় বিভিন্ন ঘাত প্রতিঘাত অবশ্যই কারণের জন্য দায়ী, তো সেই জায়গাটাও আপনাকে যখন রুগীর কেস টেকিং করবেন একটু দেখে নিতে হবে যে একদম ছোটোবেলায় কেমন ছিল, তারপর বিভিন্ন রকম পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে রুগী বড় হয়েছে, তো আপনি যে অবস্থায় রুগীকে পাচ্ছেন সেই অবস্থা পর্যন্ত জার্নিটা আপনি একবার চোখ বন্ধ করে একটু স্ন্যাপ আউট করে নিন যে আপনার ক্যালকেরিয়া কার্ভ ছোটোবেলায় ছিল, এখন চলতে চলতে এই অবস্থায় আসতে পারে কি, যদি পারে তাহলে আপনি অনায়াসেই ক্যালকেরিয়া কার্ভ দিতে পারেন, সমস্যা নেই। রোগভিত্তিক আলোচনায় পরে যাচ্ছি, আগে টপিক চলুন। তাহলে ক্যালকেরিয়া কার্ভের রোগী বড় হচ্ছে, মানসিকতার দিক থেকে ভীতু টাইপের, লোকের কথা বিশ্বাস করে ফেলে, তবে পালসেটিলার মতো অত অ্যামিনেবল নয়, যা বললাম তাই করলাম, ও বারে বারে গুজরাতে থাকে, করবো করবো, না করাটা ঠিক হবে না, আমি কদিন পরে বলবো। ফ্রন্ট লাইনে গিয়ে বলতে পারবে না যে না করবো না, নার্স ভূমিকা বলবে এটা আমি পারবো না, করতে পারবো না, হবে না আমার দ্বারা। ক্যালকেরিয়া কার্ভ কী বলবে, একটু ভেবে দেখি, একটু আলোচনা করে দেখি, একটু কথা বলে দেখি। তো ও যে কোনো রকম ডিসিশান নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে, 2-4টে ওপিনিয়ন নেয়, তারপর ভাবে যে এটা করলে ভালোই হয়, খারাপ হয় না, এটা করলে হ্যাঁ হতে পারে, আচ্ছা এর ড্রব্যাকস কী হতে পারে সে আগে ভালো করে ভাবে। আমি আমার এতে বলি ডুয়েল থিঙ্কার্স, ওর সাইড দুদিকেই দেখতে পায়, এর ভালো দিক খারাপ দিক দুদিকেই দেখতে পায়, খুব ভালো বিচার করতে পারে ক্যালকেরিয়া কার্ভ। হ্যাঁ, এর বিচার বিশ্লেষণ ক্ষমতা খুব ভালো, ঠান্ডা মাথায় চিন্তা করতে পারে, কুল থিঙ্কার বলতে পারে। তো ক্যালকেরিয়া কার্ভ অনেক দূরের চিন্তা ভাবনা, অনেক কিছু করতে পারে, টেনশন প্রচুর, মাঝে মাঝে এই জায়গাটা কন্ট্রোল করতে পারে না, সব মানে এই ব্যাপারটা মাথায় ঢুকলে আর বেরোতে থাকে না, কারণ মানে রুগী এসে বলবে, দেখো জানেন তো এই চিন্তা মাথায় ঢুকলে আমার আর কিছুতেই বেরোয় না, সাংঘাতিক চিন্তা করতে করতে আমার চলে, এত চিন্তা মাথার মধ্যে ঘোরে আর বলবেন না। হ্যাঁ, টেনশন হতেই থাকে, অকারণ টেনশন, জানি এতে অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, এই চিন্তা আমার থামে না, চিন্তা চলতে থাকে, টেনশন চলতে থাকে, একটার পর একটা চিন্তা মাথায় ঢুকলে আর বের করতে পারি না। তো এই জায়গাটা কন্ট্রোল করতে পারে না, তো এই জায়গাটা আবার যখন আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন ক্যালকেরিয়া কার্ভের সেই সাইকোটিক ডোমেন মানে পিএসওআই সাইকোসিস, হ্যাঁ মানে মানসিক রোগগ্রস্ত যখন হয়ে পড়ে, তখন আবার আমাদের একটু বেলেডোনা, অ্যামোনিয়াম, হাইসেমাস এইসব জিনিস ভাবতে হয় আর কি। তো ক্যালকেরিয়া কার্ভের মন সংক্রান্ত ঘটনার দিকে দেখুন, ছোটোখাটো জিনিসপত্র মনে রাখতে পারে না, মাঝে মাঝে ভুলে যায় ক্যালকেরিয়া কার্ভ, ওভার এক্সারশন সহ্য করতে পারে না, মেন্টাল ফিজিক্যাল কোনোটাই সহ্য করতে পারে না। হ্যাঁ, একসাথে অনেক কাজ দিয়ে দেবেন, টেনশনে ভয় করতেই পারবে না, কিন্তু ভালো পারফর্মার, খারাপ করে না, করলে টুকটুক টুকটুক করে ও সারাদিনে করে ফেলতে পারে। হ্যাঁ, কিন্তু প্রথমে ভয় পেয়ে যায়, করতে পারবো তো, অনেক কাজ দেখলে ঘাবড়ে যায়।
বেশিক্ষণ পড়াশোনা করলেই মাথা ধরে যায়, সেই জন্য অনেকক্ষণ ধরে ক্যালকেরিয়া কার্ভ এক কাজে নিযুক্ত থাকতে পারে না মাঝে মাঝে। হ্যাঁ, অনেক সময় ওর মাথা কাজ করে না, অনেক সময় মনে হয় ব্ল্যাঙ্ক হয়ে গেল। মেন্টাল এবং ফিজিক্যাল ওয়ার্ক সহ্য করতে পারে না ক্যালকেরিয়া কার্ভ। হ্যাঁ, আবার দেখবেন ক্যালকেরিয়া কার্ভ যখন এরপরে বড় হবে তখন তাদের মধ্যে এই যে মেনস্ট্রুয়েশন মেয়েদের ক্ষেত্রে যেটা পাই, অনেক সময় দেখবেন বেশি টেনশন হলো, পিরিয়ড হয়ে গেল। লিস্ট মেন্টাল এক্সারশন ব্রিং ব্যাক দ্য ফ্লো, অ্যালেনের লাইন। তো আমরা দেখেছি অনেক সময় পিরিয়ডের ডেট নেই কিন্তু এই ওভার এক্সারশন হয়েছে, পরিবারের লোক অসুস্থ হয়েছে, এই পরীক্ষা এগিয়ে এসছে, হ্যাঁ, বা কোথাও একটা দুর্ঘটনা ঘটেছে খুব কাছের লোকের, এই রকম যদি ক্যালকেরিয়া কার্ভের মধ্যে পাওয়া যায় তখন তার মধ্যে একটা এরকম পিরিয়ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেটাও মাঝে মাঝে আমরা পেয়ে থাকি, এই রিংয়ের রুগী আমাদের কাছে আসে। তাহলে ফিজিক্যাল এবং মেন্টাল এক্সারশন সহ্য করতে পারে না, তার ফলে তার সোমাটিক সিমটম খুব তাড়াতাড়ি শুরু হয়। ক্যালকেরিয়া কার্ভ খুব তাড়াতাড়ি এক্সস্টেড হয়ে পড়ে, হাঁপিয়ে পড়ে, নিঃশ্বাস নিতে সমস্যা হয়, সহজেই হাঁপিয়ে পড়ে, সাংঘাতিক দুর্বল হয়ে পড়ে, হাত পাগুলো যেন ছেড়ে দেয়, রক্তাল্পতা দেখা দেয়, খুব সহজেই থাইরয়েডের রুগীর ক্যালকেরিয়া কার্ভের রুগীর থাইরয়েডের সমস্যা দেখা দেয়, হাইপোথাইরিজম তার মধ্যে প্রধান। মাঝে মাঝে এর ব্লাড প্রেশারের আপ ডাউন হয়, বেশিরভাগ ক্ষেত্রেই এর ব্লাড প্রেশার বৃদ্ধির দিকে যায়। পারিবারিক ধাক্কা, সামাজিক ধাক্কা, অর্থনৈতিক ধাক্কা, এগুলো সহ্য করতে পারে না ক্যালকেরিয়া কার্ভ। এই টার্ময়েল অফ দ্য লাইফ, ট্রানজিশন অফ দ্য লাইফ, এই সময় ক্যালকেরিয়া কার্ভে বিভিন্ন রকমের রোগ হয়। তো ট্রানজিশনাল লাইফে যদি আপনি বলেন যে সেক্সুয়াল ট্রানজিশন, মেনোপোজাল এজে গিয়ে ক্যালকেরিয়া কার্ভের মানে অস্টিও জেনিক যে সমস্ত অসুখ, মানে অস্টিও আর্থারাইটিস থেকে স্পন্ডেলাইটিস থেকে শুরু করে সবই ক্যালকেরিয়া কার্ভের মধ্যে ডেভেলপ করে। সার্ভাইকাল লাম্বার স্পন্ডলোসিস, গোলগাল চেহারা, তো সহজেই কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, ব্যথায় যেন ক্যালকেরিয়া কার্ভ একদম ওষ্ঠাগত প্রাণ। আর এর মধ্যে ডমিনেটেড সাইকোসিস হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। তো বিভিন্ন রকম আর্থারাইটিস যা আপনি নাম করতে পারেন সবই ক্যালকেরিয়া কার্ভের মধ্যে আপনি পেয়ে যাবেন। এর মধ্যে অস্টিওজেনেসিস মানে অস্টিও আর্থারাইটিস থেকে শুরু করে রিউম্যাটয়েড পর্যন্ত সবই চলে। ভার্টিব্রাল কলামের বিভিন্ন রকম ডিজিজ, ডিজেনারেটিভ ডিজিজ, ক্যারিস থেকে শুরু করে সবই পাবেন, ডিস্ক প্রলাপস পর্যন্ত, কোনো অসুবিধার কিছু নেই। বিভিন্ন রকম নিউরোলজিক্যাল প্রেজেন্টেশন আপনি ক্যালকেরিয়া কার্ভের মধ্যে পাচ্ছেন অ্যাজ দ্য ডে প্রোগ্রেসেস। তো কাজেই বার্ধক্যজনিত যদি অসুখের কথা বলেন, ক্যালকেরিয়া কার্ভ সেখানে একদম সদর্ভে দাঁড়িয়ে আছে। এই ক্যালকেরিয়া কার্ভ যত সময় যেতে থাকবে তত ভয় পেতে থাকবে, তত ঘরের বাইরে যেতে চাইবে না, তত ঘর কোনো হয়ে পড়বে, যেটাকে আপনারা হয়তো হোম সিকনেস বলে ভাবতে পারেন, কিন্তু এর পেছনে কাজ করে ভয়। বাড়ির বাইরে যেতে চায় না, আত্মীয় স্বজনের কাছে যেতে চায় না, গাড়িতে উঠলে ভয়, প্লেনে উঠলে ভয়, সব জায়গাতেই তার একটা ভয় কাজ করে, ভেতরে ভেতরে ভয়। আর্জেন্টাম নাইট্রিকের মতো ফ্র্যাঙ্ক যে প্রেজেন্টেশন না পেলেও ক্যালকেরিয়া কার্ভের ভেতরে ভেতরে অ্যাংজাইটি কিন্তু প্রচুর। এর মধ্যে আরেকটা পার্ট আপনি খুব পাবেন, সেটা হচ্ছে রিলিজিয়াস্টিক ম্যানিয়া। রিলিজিয়াস্টিক ম্যানিয়া ক্যালকেরিয়া কার্ভে খুব প্রমিনেন্ট। হ্যাঁ, কিছু আঁকড়ে ধরার জন্য ক্যালকেরিয়া কার্ভের একটা প্রমিনেন্ট প্রেজেন্টেশন, একটা রিলিজিয়াস্টিক ম্যানিয়া এর মধ্যে ডেভেলপ করে। এরা খুব সহজেই ওই রিলিজিয়াস্টিক যে ব্যাপারগুলো সেগুলোকে খুব মানে কি বলবো, একদম বাস্তব বলে মনে করে নিতে থাকে। যেমন আপনারা যখন কেন্ট পড়বেন দেখবেন, পড়েওছেন হয়তো, যে রিড বাইবেল অল দ্য ডে, সারাদিন ধরে বাইবেল পড়ছে, বাইবেলের প্রত্যেকটা জায়গা সে খুব মানে ক্ল্যারিফাই করার চেষ্টা করছে, একদম প্রাণ দিয়ে মেনে নিতে চেষ্টা করছে। সেই জন্য যেখানেই আপনি দেখবেন আপনার পেশেন্ট খুব বেশি রিলিজিয়াস্টিক, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাকে একটু ভাবতে হবে যে সেটা অবসেশনের জায়গায় কতটা কীরকম আছে। সেই জায়গাতে কিন্তু আপনার ক্যালকেরিয়া কার্ভের কথা একবার মনে হওয়ার কথা, একটু খেয়াল করতে হবে যে একটা সুপারস্টিশিয়াস প্রেজেন্টেশন, একটা সুপার পাওয়ারের পতিতার একটা যে ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু ক্যালকেরিয়া কার্ভের মধ্যে চলে। হ্যাঁ, একটু খেয়াল করবেন। ক্যালকেরিয়া কার্ভের মধ্যে বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক, বিভিন্ন রকম সুপারস্টিশিয়াস ফেনোমেনন, বিভিন্ন রকমের অ্যাস্ট্রোলজিক্যাল যে ব্যাপারগুলো, এগুলো ক্যালকেরিয়া কার্ভ খুব ভালো মেনে চলে। চলে আসুন মিডিল এজ প্রেজেন্টেশন। তাহলে যখন আপনি ওল্ড এজ প্রেজেন্টেশনে গেলেন, তখন ওল্ড এজ প্রেজেন্টেশনের যাবতীয় অসুখকেই ক্যালকেরিয়া কার্ভ কভার করে। তার লাইফের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেজেন্টেশনগুলোকে একটু খেয়াল করবেন। আবার এই ক্যালকেরিয়া কার্ভেই যখন মিডিল এজে যাচ্ছেন, যদি তার মধ্যে সাইকোটিক প্রমিনেন্সি বংশের ইতিহাসের ওপর বেশি হয়, তাহলে তার গলব্লাডার স্টোন, তার কিডনি স্টোন, তার লিভারের গণ্ডগোল, তাহলে গলব্লাডার স্টোন হলো, কিডনি স্টোন হলো, অপারেশন হলো, ইউটেরাসের মধ্যে টিউমার হলো, পলিসিস্টিক ওভারি প্রেজেন্টেশন হলো, ওবেসিটি ডেভেলপ করলো। তো এইগুলো হচ্ছে মিড লাইফের ক্যালকেরিয়া কার্ভের প্রবলেম।
এবং এর সাথে সাথে তার ওই মন এবং মানসিকতার টেনশান, বিভিন্ন রকম সমস্যা, রাতে তার ঘুম হচ্ছে না, থট ডিসঅর্ডারের প্রেজেন্টেশন ডেভেলপ করেছে, মনের মধ্যে একটা নেগেটিভ থটস, সবসময় একটা নেগেটিভ, কাজকর্ম করার উদ্যম হারিয়ে ফেলছে, বসে থাকতে ইচ্ছে করছে, শরীর যেন আর নড়ে না, উঠে বসতে কষ্ট হয়, ইত্যাদি ইত্যাদি চলবে। আর মিডল এজ ডিজিজের মধ্যে যেটা গাইনোকোলজিক্যাল প্রবলেম, সেগুলো আপনারা জানেন। ক্যালকেরিয়া কার্ভের মধ্যে সবই গাইনোকোলজিক্যাল প্রবলেম আছে, যেখানে বাল্কি ইউটেরাস থেকে শুরু করে আর মেট্রোরেজিয়া, মেনোরেজিয়া, অ্যামিনোরিয়া সবই আমরা ক্যালকেরিয়া কার্ভের মধ্যে পাই। রিপিটেড অ্যাবর্শনের প্রেজেন্টেশন আছে ক্যালকেরিয়া কার্ভের মধ্যে, প্রোলাপসের প্রেজেন্টেশন আছে, ল্যাক্স অফ দ্য মাসলসের জন্য প্রোলাপস ডেভেলপ করতে পারে। কনস্টিপেশনের কথা প্রথমে বলেছিলাম, 3 দিন 4 দিন ছাড়া ছাড়া পায়খানা করে, এটা পরবর্তী সময়ে গিয়ে একটা ইনঅ্যাক্টিভিটি অফ দ্য রেকটাম ডেভেলপ করে একটা ক্রনিক কনস্টিপেশন ডেভেলপ করতে পারে, যেটা ক্যালকেরিয়া কার্ভে পরবর্তী সময়ে পাইলস ফিস্টুলা ডেভেলপ, ফিস্টুলা বলবো না, পাইলস, ফিশার এবং পাইলস ডেভেলপ করার জন্য একটা খুব বড় জায়গা। তো ফিশার এবং পাইলস ডেভেলপ করে। তাহলে দেখুন, এই একটা রুগী যখন আপনার কাছে পাইলস নিয়ে আসছে, তার পেছনের ইতিহাসটা দেখুন ছোটোবেলা থেকে। আপনি পরপর জুড়ে যান, না আমার তো 3-4 দিন ছাড়া ছাড়াই পায়খানা হতো, কখনোই কোনো সমস্যা হয়নি, আর 3-4 দিন পরে যখন পায়খানা হতো সেটা নর্মাল পায়খানা হতো। অ্যাজ দ্য ডে প্রোগ্রেস, যত সময় যাচ্ছে, এই ক্যালকেরিয়া কার্ভের মধ্যে তার বিভিন্ন ব্লেন্ডেড যে মায়োসমেটিক প্রেজেন্টেশনগুলো প্রমিনেন্ট হচ্ছে, তার একটার পর একটা ধাক্কা, তার সোশ্যাল, তার সাংসারিক বিভিন্ন রকম রেজিস্ট্যান্স তাকে আস্তে 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 অসুস্থ করে তুলতে পারে। তার অসুস্থ হওয়ার প্রবণতার জায়গাগুলো এইটা। তাহলে এই ক্যালকেরিয়া কার্ভ যদি খুব টেনশনের মধ্যে দিয়ে চলে, তাহলে তার মানসিক অ্যাংজাইটি নিউরোসিস হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এই ক্যালকেরিয়া কার্ভ যদি খুব টেনশনের মধ্যে দীর্ঘদিন চলে, তার অর্থনৈতিক সমস্যা, তার সেক্সুয়াল সমস্যা, তার বিভিন্ন রকম সমস্যা, এই চিন্তা করতে 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 তার মধ্যে আলটিমেটলি অ্যাংজাইটি নিউরোসিস ডেভেলপ করতে সময় লাগবে না। এই ক্যালকেরিয়া কার্ভের মধ্যে একটা লোকাসিটি প্রেজেন্টেশন কখনো কখনো পাওয়া যায়, যখন সে আস্তে আস্তে অন্য ড্রাগের দিকে টার্ন নেয়। তো তখন সে সাংঘাতিক হারে বকতে থাকে, তখন সে স্ট্যামোনিয়ামের দিকে টার্ন নেয়, তখন সে ল্যাকেসিসের দিকে টার্ন নেয়। টার্ন নিয়ে ওগুলো পরে বলবো, আগে ড্রাগগুলোকে চেনাই। তাহলে যেটা বলছিলাম দেখুন, তাহলে এই ক্যালকেরিয়া কার্ভের এই যে ছোটোবেলা থেকে গতি পরপর পরপর চলছে, এই মধ্যে কোনো না কোনো একটা অবস্থায় রুগী আপনার কাছে আসবে। যেমন ধরুন, যদি কেস দিয়ে বলি একটা, যে পেশেন্ট এলো আপনার কাছে কে নিয়ে, না পেশেন্ট এলো রিপোর্ট নিয়ে, আমার 2-3 মাস পিরিয়ড বন্ধ হয়ে আছে, 15-16 বছরের মেয়ে, গোলগাল চেহারা, দেখলেন ঘাড়ের কাছে কালো কালো দাগ পড়েছে, মুখের ওপর একনে ভর্তি, কী হয়েছে না পিরিয়ড বন্ধ। আচ্ছা, ভালো কথা। তা ছবি করেছেন? বললো হ্যাঁ, গাইনিক ডাক্তার দেখিয়েছি, ছবি করেছি, পলিসিস্টিক ওভারি ধরা পড়েছে। বংশের ইতিহাস কি? মা বলছে আমারও তো পলিসিস্টিক ওভারি ছিল, বিয়ের পর অনেক ট্রিটমেন্ট করে এইবার আমার বাচ্চা হয়েছে 5 বছর পর। আমার গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে, আমার মায়ের ওই ইউটেরাস বাদ গেছে, আমাদের বংশে এরকম ইউটেরাইন টিউমারের ইতিহাস আছে, ওর বাবার ডায়াবেটিস, আর আমাদের বংশে একটু হাইপার টেনশন, থাইরয়েড তো আছে। দেখুন সাজানো গল্প। এইবার আপনি ভাবছেন একটা ড্রাগ দিয়ে পৌঁছাতে হবে, তো ইতিহাস নেই। ছোটোবেলা থেকে আপনার এই বাচ্চাটা কেমন ছিল, তার মন মানসিকতার ইতিহাস যে এতক্ষণ ধরে বললাম, সে কেমন কাজ করে, লোকজন কেমন পছন্দ করে, কান্নাকাটি করে কি না, ভয় পায় কি না, লোকজনের সাথে থাকতে ভালোবাসে না একটু একা থাকতে ভালোবাসে, পছন্দ অপছন্দ, খাওয়া দাওয়া, ঘুম, থার্মাল রিয়াকশান, তার জেনারেটিস। এবার এই এতক্ষণ ধরে যা বলে আসলাম যদি তার সাথে মেলে, যে না একটু ঘর কোনো প্রকৃতি, চট করে মেশে না, সহজে সবার সাথে মিশে যেতে পারে না, কথাবার্তা একটু দেরিতে বলে, লোকে ওর সাথে কথা বললে তবেও কথা বলে, নালে খুব একটা কথা বলে না, ওর বন্ধুবান্ধবের সংখ্যা সীমিত, পড়াশোনা ডাক্তারও মোটামুটি করে, খুব বেশি নেশা টেশা কিছু নেই, একটু জোরে ধমকানি দিলে থেমে যায়, খুব যে রাগ তাও নয়। হ্যাঁ, ও নিজের মতো থাকতেই ভালোবাসে, নিজের ঘর, নিজের জায়গা, নিজের এই বাবা মার কাছে আবদার, বন্ধুবান্ধব সীমিত, লোকজন পছন্দ করে, ছবি আঁকে, গান শেখে, সবের মধ্যে থাকে। তাহলে কি বুঝলেন? আবার এটা যদি পালসেটিলা হতো, এই সহজেই চোখ দিয়ে জল পড়ে, কথা বলাই যায় না, সাংঘাতিক সেন্টিমেন্টাল,
কিছু বললেই ভাবাবু করে খেতে ফেললো। তবে মনটা খুব ভালো, সবার জন্য করে। এই আমার শরীর খারাপ হলে ওই তো সব কিছু করে, বলে মা তুমি বসো আমি করছি, ক্যালকেরিয়া মা একটু জলটা এনে দেবে খাবো। এই হচ্ছে তফাৎ। আপনি একটা পালসেটিলা পলিসিস্টিক ওভারি পেয়েছেন, একটা ক্যালকেরিয়া কার্ভের পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারিটা সমস্যা না, পলিসিস্টিক ওভারিটা প্রেজেন্টেশন। সাইকোটিক ডোমেনের ড্রাগ দরকার, সেটা থুজাও হতে পারে, লাইকোপোডিয়ামও হতে পারে, ক্যালকেরিয়া কার্ভও হতে পারে, পালসেটিলাও হতে পারে, ক্যাপসিকামও হতে পারে, ফসফরাসও হতে পারে, গ্রাফাইটিসও হতে পারে, এক্সেট্রা অনেক ড্রাগই হতে পারে। তার মধ্যে আমি যাচ্ছি না। আমার টপিকটা হচ্ছে আমার রুগীটা কী চাইছে। তাহলে আমার রুগীটা ক্যালকেরিয়া কার্ভ চাইছে, বুঝবো কী করে? না, আমার রুগীটা ক্যালকেরিয়া কার্ভ চাইছে পলিসিস্টিক ওভারি দিয়ে বোঝা যাবে না। পলিসিস্টিক ওভারি ইন্ডিকেট করছে এটা সাইকোটিক ড্রাগ চাইছে, এবার রুগী কী বলছে এইটা দরকার। তাহলে পালসেটিলার রুগী নিজের মনের কথা খুলে বলে, খুব শান্তশিষ্ট, ছোটোবেলা থেকেই শান্তশিষ্ট, যা বলে লোকে তাই শোনে, কথাবার্তা খুব সুন্দর, সোবার নেচার, সবার সাথে মিশে চলে, পড়াশোনা গান বাজনা সবই করে, সব জায়গাতেই তার একটা নম্র ভদ্র ভাব আছে, এত বেশি টেনশন নেই, সে জানে ও হয়ে যাবে, অসুবিধা নেই। রিলিজিয়াস, এও রিলিজিয়াস, ও রিলিজিয়াস, কিন্তু কুড়েমিতে ক্যালকেরিয়া কার্ভ রাজা, নিয়মিত আর কিছু নেই। রোজ আপনি ওকে হারমোনিয়াম বার করে দিলেও গান গাওয়াতে পারবেন না, রোজ আপনি ওকে ঘর থেকে বের করে দিলেও ফুটবল মাঠে পৌঁছে দিতে পারবেন না। বাহানা, অজুহাত ক্যালকেরিয়া কার্ভে সবসময় আছে, ঠিক আছে? তো এই অজুহাত যখন দেখবেন ঘটনার থেকে বেশি হয়ে পড়েছে, তখন ক্যালকেরিয়া কার্ভ চিনতে আপনার সুবিধা হবে। পালসেটিলা হচ্ছে একনিষ্ঠ, যা করছে যা বলছে করতে হবে, করতে হবে, চলছে, বাদানুবাদ নেই, প্রতিবাদ নেই, সবার সাথে মিশে চলি, সোবার নেচার পালসেটিলা। ভয় নেই, আতঙ্ক নেই, টেনশন নেই, দিব্যি আনন্দে আছি, মন খুলে আছি, সুন্দর একটা প্রাণোচ্ছল ছবি পালসেটিলা। ক্যালকেরিয়া কার্ভ একটু ভীতু, 10টা কথা জিজ্ঞাসা করলেই কথা বলে। আপনি যেই কথা জিজ্ঞাসা করছেন মাকে দেখিয়ে দিচ্ছে, মা বলবে। আপনি যাই জিজ্ঞাসা করছেন মায়ের দিকে তাকাচ্ছে, যদি ভুল কিছু বলে ফেলে দাবড়ানি খায়। কতটা বলতে হবে, কতটা সীমিত করতে হবে, মায়ের দিকে তাকাচ্ছে। মানে মনে হবে যে কম্পিউটার দিয়ে আপনি রোলিং করাচ্ছেন, রিমোট দিয়ে চালাচ্ছেন। এতটা অনুগত ক্যালকেরিয়া কার্ভ নয়, কিন্তু শুধুমুধু বেকার গলা দিয়ে আওয়াজ বের করলেও তো খানিকটা এনার্জি নষ্ট, যতটা সামলে রাখা যায় এনার্জি। ক্যালকেরিয়া আস্তে 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 আপনার কাছে যখন সে স্বাভাবিক হয়ে পড়বে, আপনার সাথে যখন তার র্যাপও তৈরি হবে, তখন ক্যালকেরিয়া কার্ভ খুলবে। ক্যালকেরিয়া কার্ভ খোলা একটু শক্ত, আপনার সামনে ওপেন আপ হওয়া ক্যালকেরিয়া কার্ভ একটু শক্ত, চট করে ক্যালকেরিয়া কার্ভ ওপেন আপ হয় না। ক্যালকেরিয়া কার্ভকে ওপেন করতে গেলে তার লিঙ্কের সাথে লিঙ্ক আপনার মেলাতে হবে। সে যখন বুঝবে আপনার সাথে তার একটা বিশ্বাসযোগ্যতা আছে, তার সাথে আপনার থটে মিলছে, আপনি তার কথাগুলো বোঝার চেষ্টা করছেন, বুঝছেন, তখন ক্যালকেরিয়া কার্ভ আপনার কাছে মনের কথা কিছু খুলে বলবে। এমনিতে ওর সাইকোটিক নেচার আছে, চট করে কিছু বলতে চায় না, হুঁ হাঁ দিয়ে কাজ চালিয়ে দেবে। এটা কেমন? হ্যাঁ। ওটা কেমন? হুম। ওটা ঠিক আছে না, ওদিকে কিছু অসুবিধা নেই। অসুবিধা আছে কি নেই সে তো আপনি বুঝবেন, কিন্তু আপনাকে বুঝতে দিচ্ছে কই? তো টপিকটা এইখানে। তাহলে এই যে ক্যালকেরিয়া কার্ভ, এবার পলিসিস্টিক ওভারির কমন সিমটমগুলো ছেড়ে দিন। পিরিয়ড হচ্ছে না, 15 দিন হয়নি, 1 মাস হয়নি, 2 মাস হয়নি, 5 মাস হয়নি, ছেড়ে দিন। এইটা নিয়ে তার সাংঘাতিক টেনশন। পিরিয়ড না হলে পারে তার সাংঘাতিক টেনশন, কখনো বলছে পেট ফুলে যাচ্ছে, কখনো বলছে ভারী হচ্ছে, কখনো বলছে আর্টিকেরিয়া হচ্ছে, কখনো বলছে লিউকোরিয়ায় ভেসে যাচ্ছে, কখনো মাথায় গ্যাস উঠে যাচ্ছে, পায়খানা আটকে যাচ্ছে, তার সাংঘাতিক রকমারি সিমটম তৈরি হচ্ছে। এই হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। এই যে রকমারি সিমটম তৈরি হচ্ছে মন মানসিকতার খাতিরে, এই হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। হচ্ছে না, পিরিয়ড হচ্ছে না, অসুবিধা কিছু নেই, হচ্ছে না। এমনও রুগী দেখেছি 6 মাস 1 বছর পিরিয়ড হয়নি, দিব্যি আছে। কিন্তু ক্যালকেরিয়া কার্ভ যদি হয় তাহলেই সমস্যা। 15 দিন ছাড়া ছাড়া ফোন, 7 দিন ছাড়া ফোন, ডাক্তার এবার পিরিয়ডটা এখনও হলো না, এবার পিরিয়ডটা তো এখনও হলো না, এইবার হলো না কেন, এই এখনও হলো না কেন? আপনি তাহলে ওষুধ দিন, হ্যাঁ একটা নতুন ওষুধ দিন যাতে পিরিয়ডটা হয়ে যায়। আশঙ্কা
রোগ দুরারোগ্য হবে এইরকম একটা আশঙ্কা। আর যদি তার বংশে দু একটা ক্যান্সার থাকে তাহলে মোটামুটি সাংঘাতিক অবস্থা, যে কোনো গাইনোকোলজিক্যাল সমস্যা একদম ক্যান্সার পর্যন্ত পৌঁছে যাবে। আর এখন তো মোটামুটি আমাদের গুগল মাস্টারমশাই আছে, গুগল ডাক্তার, যে কোনো সিমটম গুগলে ফেলে দিন, দেখবেন সবই ক্যান্সার। পিরিয়ড হচ্ছে না, ডাক্তারবাবু পড়েছি, এই ক্যান্সারের লক্ষণ নয় তো। এই পেচ্ছাপে একটু জ্বালা হচ্ছে, পড়ছিলাম যে একটা সার্ভাইকাল ক্যান্সার এরকম জায়গায় চলে গেছে। যে কোনো দুরারোগ্য ব্যাধি পরিণত করার জন্য গুগল একাই যথেষ্ট। তো কাজেই এই গুগল ডাক্তারের সহচর্যে থেকে আমরা মোটামুটি এখন সব স্পেশালিস্ট হয়ে উঠেছি, বুঝলেন। মানে ডাক্তার ছাড়াও বাকিরা ডাক্তারের থেকে কিছু কম যায় না, বরঞ্চ বেশি। সাংঘাতিক সব সিন্ড্রোমের নাম বলে মাঝে মাঝে আমার কাছে এসে। আমরা কোথায় পেয়েছেন এই সিন্ড্রোম? তো জেনারেলি মানে আমরা ডায়াগনোসিস করতে পারি না, এই তো স্পেশালিস্ট ডায়াগনোসিস করবো যে না ওই গুগলসে পেয়েছেন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কারি রোগের নাম নিয়ে তার কারবার, বুঝলেন। এরপর একটা সময় পাবেন মোটামুটি ধরুন ওই 40 থেকে 45 বছর ভদ্রমহিলা বা ভদ্রলোক গ্যাস আর অম্বলের সমস্যা কিছুতেই কমে না, সাংঘাতিক তার গ্যাস, বুঝলেন। সে গ্যাসে সাংঘাতিক অবস্থা। ক্যালকেরিয়া কার্প মানে গ্যাসের প্রোডাকশন হাউস বলতে পারেন। আপনি লাইকোপোডিয়াম পড়েছেন সন্ধ্যেবেলায়, গ্যাস। ক্যালকেরিয়া কার্পের ইন জেনারেল প্রেজেন্টেশন তো নেই, কিন্তু ক্যালকেরিয়া কার্প যখন আসবে দেখবেন এই গ্যাস ঘুরে বেড়াচ্ছে, এই সামনের দিক দিয়ে পেছন দিক দিয়ে এসে ছবি এঁকে আপনাকে বুঝিয়ে দেবে গ্যাস কোথা দিয়ে যাচ্ছে। নতুন ট্র্যাক আবিষ্কার করে ফেলেছেন ওনারা। হ্যাঁ, এই শিরার ভেতর দিয়ে গ্যাস মাথায় উঠে গেল, গ্যাস মাথায় উঠে গিয়ে বনবন করে ঘুরছে, সাংঘাতিক তার অবস্থা। গ্যাস বুকে আটকে গেল, বুকে চাপ দিচ্ছে, হার্ট রেট বেড়ে গেল, বুঝলেন। মাঝে মাঝে দেখবেন এদের প্রকোপে, গ্যাসের প্রকোপে ডান দিকেও হার্টে ব্যথা হচ্ছে, মানে ডান দিকে হার্ট শিফট করে যাচ্ছে, এরকম একটা সমস্যা। সাংঘাতিক সিমটম বলে। খবরদার এইসব সিমটম নিয়ে ঘাবড়াবেন না, শুধু বোঝার চেষ্টা করুন ওর আশঙ্কাটা কী হতে চলেছে, আর একটু খোঁজখবর নিয়ে দেখুন। আমার এরকম একটা রুগী আছে, তো সে ভদ্রমহিলা কী সমস্যা, তার বাড়ির লোকের মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে চেনা পরিচিত, কারোর যদি কোনো অসুখ হয় তার মধ্যে সেই সিমটম ফুটে ওঠে। তো তার আবার এক আত্মীয় হচ্ছে ডাক্তার, তিনি আবার আমাদের এই লাইনে আমাদের স্টুডেন্ট। হ্যাঁ, সেই সাংঘাতিক অবস্থা। তো তার বাড়ির একদম পরিচিত একজন আছেন, সেই দাদা আমার কাছে আসেন। তো তার বাড়িতে ক্যান্সার ধরা পড়লো। এই ভদ্রমহিলা এবার, ডাক্তারবাবু আমার না এইটা হচ্ছে, আমার না ওটা হচ্ছে। আমার না, আপনি আলোচনা করেছেন না ওই ব্যাপারে? হ্যাঁ, বলবেন না ডাক্তার, ওইটা শোনার পর থেকেই না আমার এইটা হচ্ছে। এই সর্বনাশ করেছে। যা শুনবে সব রোগ নিজের ডেভেলপ করে যাবে, যা শুনবে সব। এই তারপর থেকে আমার বুকটা ধরপড় করছে, তারপর থেকেই আমার মাথাটা কেমন হচ্ছে। তো এরকম কিছু হয়নি তো, এই সব সময় আমার এরকম কিছু হয়নি তো, খুব ভয়ের কিছু হয়নি তো। এই অমুকে শুনলাম সুগার বেড়ে গিয়ে মাথা ঘুরছে, আমার তো কালকে মাথাটা ঘুরছিল, তাহলে সুগারটা চেক করাবো। এই 35, 45, 50 বছর এই হচ্ছে অবস্থা, যেখানে গিয়ে আপনি একদম ক্যালকেরিয়া কার্পের বলতে পারেন লীলাক্ষেত্র। যত সোমাটিক আর সাইকোজেনিক সিমটম আছে সব ক্যালকেরিয়া কার্পের। গ্যাস, অম্বল, গলব্লাডার স্টোন, হ্যাঁ, গ্যাস অম্বল আর কিছুতেই সারাতে পারবেন না ক্যালকেরিয়া কার্পের। আর সব জায়গায় ব্যথা ছুটে বেড়াচ্ছে, পালসেটিলার ব্যথা আছে, ক্যালকেরিয়া কার্পেরও ব্যথা আছে। রুগী যদি চিনতে না পারেন তাহলে সমস্যা, আর রুগী যদি চিনতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। দেখুন, হাঁটু ব্যথা নিয়ে এসছে, সবার হাঁটু ব্যথা হয়, এখানেও একটাও ড্রাগ দেখাতে পারবেন না যার হাঁটু ব্যথা নেই। এবার ল্যাঙ্গুয়েজ শুনুন কী বলছে। রুগী এসছে, এই একজনের কাছে খবর পেলাম, ওই জন্য আপনার কাছে আসলাম। আচ্ছা, ভালো, বলুন। না, এই তো ভেলোর টেলোর অনেক জায়গায় হলো, সবাই তো বলছে কিছু হবে না, তা আপনাদের দিয়ে কিছু হয়? আমি কি আছে কাগজপত্র দেখি, না সব বড় বড় ডাক্তার দেখিয়েছি, বুঝলেন, তা কেউ বলছে কিছুই তো হচ্ছে না। দেখি আপনার কাছে একটু ওষুধ খেয়ে, তবে ওষুধ খেয়ে যদি কাজ হয় আপনার চেম্বারে লাইন লাগিয়ে দেবো। অস্টিওআর্থারাইটিস বলছে অস্টিওআর্থারাইটিস, কিন্তু বলছে লাইকোপোডিয়া। এই ল্যাঙ্গুয়েজটা একটু বোঝার দরকার, ওটাই ওর ড্রাগ। এখানে যদি আপনি অন্য কিছু চিন্তা করতে যান, এই যে প্রেজেন্টেশন আপনাকে দেখালো লাইন লাগিয়ে দেবো, এই যে বাটারিং টেন্ডেন্সি, এই যে আপনাকে একটু তেল মাখাচ্ছে, প্রথমে একটু মেপে নিল আপনাকে, সব বড় বড় জায়গা ছাড়া আমি দেখাই না, অ্যাপেলো আমরির কাগজ দেখিয়ে তারপর আপনার চেম্বারে অনুগ্রহপূর্বক তিনি বসলেন। আর
রেঞ্জটা আপনাকে বুঝিয়ে দিলেন। পরবর্তী মজাটা আপনি বুঝতে পারেন ভিজিট নেওয়ার সময়। এইটা হচ্ছে লাইকোপোডিয়ামের জায়গা। দেখো এইবারটা তাহলে একটু কম নেন। এরকম অনেক রুগী আছে আমার, মানে সরকারি জায়গায় চাকরি করে, ভালো ভালো কোম্পানিতে, ভালো ভালো প্রতিষ্ঠানে, ভালো ভালো জায়গায় আছে, গাড়ি চড়ে চেম্বারে আসে, এসে বলছে ডাক্তারবাবু একটু কমান, করোনার জন্য আর বাড়া যাচ্ছে না, তাই নেই? তা কখনো শুনেছেন কমে? সবসময় তো বাড়ে, সব ডাক্তারবাবুরা তো বাড়িয়ে দিয়েছে। বলছে না না, আপনি একটু কমান, জিনিসগুলোকে একটু চিনে নিন। এই যারা যারা এরকম করছে রোগের নাম ভুলে যান, শুধু রুগীটাকে চিনে নিন, ওই ওষুধটা দিন, দেখবেন সুন্দর কাজ হচ্ছে। হ্যাঁ, এই করোনাকালে যখন আপনার আমার পকেটে টান, এ আমাদেরকে সবসময় পয়সায় যখনই দেখে পয়সা কম দেয়, কী সাংঘাতিক অবস্থা। আর একটা মজার গল্প বলি শুধু, এই মনে পড়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, এই তো লিখে রাখার মতো জিনিস নয়, মনে পড়ে যায়। এক ভদ্রলোক আমার কাছে আসতেন, আজ প্রায় 10 বছর আসছেন দেখাতে, তার পরিবারের সমস্যা নিয়ে অনেক দিন থেকে আসছেন, তো সবই ভালো আছে। এইবার তিনি তার আত্মীয়কে আমার কাছে পাঠিয়েছেন, তার আত্মীয়টি খুবই গরিব, তার বোনকে পাঠিয়েছেন। তো সে প্রথমে যা ভিজিট তাই দিয়ে দেখিয়েছে, পরে বললো ডাক্তার একটু কম নেন না, আমি একটু, বুঝতেই তো পাচ্ছেন। আমি দেখলাম সত্যিই গরিব মানুষ, ঠিক আছে বলে আমি তার থেকে কম নেওয়া শুরু করি। এ ভদ্রলোক 10 বছর পরে সেও দেখি কথা বলে না, টুকটুক করে কম দেওয়া শুরু করেছে। আচ্ছা ভালো, ভদ্রতার খাতিরে 2 দিন বলিনি, 3 দিন বলিনি, 4 দিনের দিন বলছি আচ্ছা আপনি তো আমাকে 10 বছর দেখালেন, 10 বছর পরে হঠাৎ আপনার কী হলো? বলছে না, এখন একটু বিশেষ অসুবিধার মধ্যে আছে। আমি প্রেসক্রিপশান করে দিলাম, আর কী করবো। এই বিশেষ অসুবিধাটা হচ্ছে বিশেষভাবে সুযোগ নেওয়া। 10 বছর আগে যে ভিজিট দিত, 10 বছর পরে তার থেকেও কম ভিজিট দিচ্ছে। আমি সেদিকে হাসতে হাসতে বলি আচ্ছা আপনার হলো কি? হ্যাঁ, আপনার আত্মীয় তো খুবই গরিব, পারে না, স্যারেন্ডার করেছে, তো আমি বাধ্য নিতে। তো আপনি তো 10 বছর দেখাচ্ছিলেন দাদা, আপনার কি হলো? না কিছুই হয়নি, সে আমি জানি সে লাইকোপোডিয়াম, তাকে লাইকোপোডিয়ামই আগে খাইয়েছি, কিন্তু ওই যে লাইকোপোডিয়াম দিলেই যে আপনাকে টাকা দেবে তা তো নয়, কিন্তু ভালো আছে সে, আমি আবার লাইকোপোডিয়ামের হায়ার ডোজ দিলাম। এই হচ্ছে বক্তব্য। তাহলে যখন আপনি ক্যালকেরিয়া কার্ভ চেনার চেষ্টা করতে যাবেন, এই যে বিশেষ বিশেষ জায়গাগুলো বললাম, এই জায়গাগুলোর উপরে জোর দিন। এটা হলো ক্যালকেরিয়া কার্ভের মূল ভিত্তি। ক্যালকেরিয়া কার্ভের এই মূল ভিত্তির ওপর দাঁড়িয়ে এইবার আপনি বাকি সিমটমগুলোকে ভাবুন, এটা সাইকোটিক তো, ক্যালকেরিয়া কার্ভে হয়তো একটু বড় বই পড়ুন, দেখবেন জুড়ে যাবে। কেন সাহেব তার লেকচারে ক্যালকেরিয়া কার্ভে অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর বলেছেন, অনেক অনেক কেস বলেছেন। তো আমি তার কয়েকটা জায়গা, আমার খুব ফেভারিট বই কেন্ট, তো উনি বলছেন কোনো একটা রোগীতে তুমি ক্যালকেরিয়া কার্ভ সূচক লক্ষণ পেতে পারো, 6টা 8টা 10টা লক্ষণ পেতে পারো, কিন্তু রুগী যদি পালসেটিলা হয়, তুমি তার মধ্যে কিন্তু বিশেষ উন্নতি লক্ষ্য করতে পারবে না। তো ডজনখানেক সিমটম হলেই ক্যালকেরিয়া কার্ভ হবে না। এর বেসিক যে টেন্ডেন্সি, এর যে বেসিক যে নেচার, এই নেচারটাকে বোঝার চেষ্টা করুন, না হলে পরে খুব মুশকিল। হ্যাঁ, এই বেসিক নেচারটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনার এই ড্রাগ কাজ করবে না। যত ভালো ফল আপনি পেতে চাইছিলেন, তত ভালো ফল পাবেন না। তো কাজেই এই জায়গাটাকে একটু বোঝার দরকার। এই জায়গাটা নিয়ে আমাদের পরবর্তী লেকচার থাকবে। আপনারা কেন্টের ক্যালকেরিয়া কার্ভ পড়বেন। পরবর্তী লেকচারে আমি এই ক্যালকেরিয়া কার্ভের যে বিভিন্ন দিক, বিভিন্ন রিলেটেড প্রেজেন্টেশন, আজকে ফার্স্ট পার্ট বললাম কনস্টিটিউয়েন্ট অফ ড্রাগ প্রেসক্রিপশন করা, আর কেন ফিলোসফি 2টো লেকচার, খুব ইম্পর্টেন্ট লেকচার। প্রথম 4টে লেকচার তো এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট আছে, এটা খুব ভালো করে পড়বেন, কী করে কেস টেকিং করে রিলেট করতে হয়। আর কেন্টের 30 এবং 31 নম্বর লেকচার খুব ইম্পর্টেন্ট লেকচার, যে কী করে টোটালিটি অফ সিমটমস করতে হবে, কীভাবে পৌঁছাতে হবে, এই জায়গাটা একটু পড়বেন। পরবর্তী দিন আমরা এর ওপর আলোচনা করব। আজকের ক্লাস এই অবধি থাকলো। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।